ঠিক একই দিনে যারা রক্ষা করেছে আপসীন দেশের আজকে এই মঞ্চ থেকে আমি মহান স্বাধীনতার ঘোষক প্রয়াত প্রেসিডেন্ট বিএনপি যিনি প্রতিষ্ঠাকারী চেয়ারম্যান ছিলেন, যিনি স্বাধীনতার যুদ্ধে সরাসরি রক্তদান যুদ্ধ করেছেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, প্রেসিডেন্ট জিয়াকে শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি আপনার মাথার কামনা করছি। একজন মনীষী আমি আমাদের মাতৃতুল্য দেশের যে আপসীন খেলা করে দিয়ে তার উপর অত্যাচার নির্যাতন আমার সচক্ষে এমনভাবে দেখেছি, যদি বিগত 17 বছর সেই নির্যাতনের কথা বলতে যায়, বছরের পর বছর গৌরব শেষ হবে না। মিথ্যা মানুষ সাজাপ্রাপ্ত হয়ে তিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন এবং কারাগারের একটা স্যাঁতস্যাঁতে গরমের মধ্যে ছিলেন। সুস্থ মানুষ অসুস্থ হয়ে এসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লাগাচ্ছিলেন। তিনি আজকে আমাদের মধ্যে নেন। 30 ডিসেম্বর 2025 তিনি ইন্তেকাল করেন। আমি তার আত্মার মাত্রা কামনা করছি এবং মনে আল্লাহর কাছে আল্লাহ যেন তাকে দেশবাসী করেন, জান্নাতবাসী করেন, সেগুলো দোয়া করছি। প্রেসিডেন্ট জিয়া নাই আজকে আমাদের মাঝে, দেশের পিতারা খালেদা জিয়া আমাদের মাঝে নাই। ওনার ছেলে যারা তারেক রহমান অত্যাচারিত, নির্যাতিত, নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে এসেছেন। তিনি বাংলাদেশে এসে মাত্র 15 মিনিট একটা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যে কাউকে প্রতিশোধমূলক জগন্নাথ বিভাগের কথা তিনি তুলে ধরেন। তিনি শুধু আমার সাহায্য করেছেন, মায়ের জন্য মা খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় প্রমাণের কারণে কিভাবে দেশের সেবা করবে সকলের সহযোগিতা কামনা করেছেন। এই বিএনপি সেই বিএনপি জনবান্ধব, জনদর্শী বিএনপি। এই বিএনপির নেতৃত্ব আসতে তার হাতে থেকে গ্রামে গ্রামে ঘুরছেন এবং পিতার মতো, মায়ের মতো প্রত্যেকটা মানুষের জীবন যাচ্ছিলেন, তার মধ্যে যাচ্ছিলেন এবং একটা বিশেষ আবেদন নিয়ে তারেক রহমান সেই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, বৃহত্তর জেলায় বিক্রি করছেন। একটাই উদ্দেশ্য, একটাই বক্তব্য, রাষ্ট্রপতি জিয়া রহমানের অসমাপ্ত কাজ, দেশের প্রধানমন্ত্রী জিয়ার অসমাপ্ত কাজ কিভাবে সমাপ্ত করবে। 2001 থেকে এখন পর্যন্ত 17টি বছর, 2008 পর থেকে 17টি বছর আমরা সবাই এত নির্যাতিত, এত অত্যাচারিত। আমাদের সেই ত্যাগী নেতা বিদেশের থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে একত্রিত করেছেন। সর্বশেষ তিনি এখন দেশে নির্বাচনী এই আবহ, এই আবরণ হচ্ছে। আজকে আপনাদের কাছে শুধু এই তত্ত্বটা আমি তুলে ধরতে চাই যে আমরা সবাই মিলে একটা স্বাভাবিক জীবন, যে জীবনের মধ্যে মায়া সম্মানিত সেই বসবাস করা, এটা হল প্রথম চাওয়া হওয়া আমাদের। আমরা যখন গণসংযোগে যাই, অনেকেরা তো আপনার, অনেকেরা তো দাবি, সেই দাবিগুলো আমাকে দেখাতে নিয়ে যান। সেই দাবিগুলোর প্রতি
স্বাভাবিক কারণে 17 বছরের জঞ্জাল আমাদেরকে নতুন করে দেওয়ার যে নতুন পরিকল্পনা, নতুন অনুপ্রেরণা, সেটা নিয়ে আমাদেরকে কথা বলতে হয়। আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হল, দীর্ঘদিন আমরা নির্বাচিত সরকার পাইনি, দীর্ঘদিন আমরা নির্বাচিত প্রতিনিধি থেকে বঞ্চিত ছিলেন, এবং প্রকারকে নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে ইউনিয়ন আপনার দাবি থেকে বঞ্চিত ছিল। আমাদের এই অঞ্চল সম্পূর্ণভাবে অবহেলিত ছিল, যার কারণে আজকে একটা পাহাড় পর্বত দাবিতে পরিণত হয়েছে এই অঞ্চলের উন্নয়ন এবং আপনার প্রিয় এই চন্দ্রগঞ্জ, হাজিপাড়া, চরসে এবং উত্তরকারপুর ইউনিয়নের যারা উপস্থিত হয়েছে, আপনারা আমাকে কাছ থেকে আমি বয়সের ছাত্র রাজনীতি শেষ করে 2001-এ আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতার মধ্যে দিয়ে নির্বাচিত। সেদিন আপনারা যদি এই আন্তরিকতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা দায়িত্বশীল অবস্থানে আমার আজকে ঠেকাটা কঠিন। 2001-এ আমি আপনাদের পাশে ছিলাম বিদায়, 2008-ও চ্যালেঞ্জ দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এরপর 2014, 2018, 2024-এ আমার পক্ষে আপনাদের খ্যাপন করার কোনো সুযোগ হয়নি। আপনাদের নির্বাচিত প্রতিনিধিও ছিল না, আপনাদের নির্বাচিত সরকারও ছিল না। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের ছিল রাষ্ট্রীয় ক্ষমতা, এবং আওয়ামী লীগের কখনো ভোটের প্রয়োজন হয় না। আজকে আওয়ামী লীগের নেত্রী নাই, আওয়ামী লীগের নেতৃত্ব আজকে ব্যর্থ হয়েছে বিদায় এই জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছে না। কিন্তু আওয়ামী লীগের অনেক সাধারণ নেতা কর্মী অসহায় অবস্থায় আছে, এবং আওয়ামী লীগ যেহেতু আজকে নির্বাচন করতে পারছে না, এই সুযোগে একটা পুলিশ বাহিনী যারা প্রতিপক্ষ হিসাবে আজকে নির্বাচনে অংশগ্রহণ করছে, লক্ষ্য করবেন তাদের আশীর্বাদ, লক্ষ্য করবেন তাদের একটু দাঁড়ান, লাইনতে লাগাই, লক্ষ্য করবেন তাদের বক্তব্য, বিএনপি মিডিয়া স্বাধীনতার সময় এরা বাংলাদেশের পক্ষে ছিল, এরা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান ছিল। মা খেলার বাহিনী বাড়ি দেখিয়ে দিয়েছে, সে মা খেলার বাহিনী তাদের সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের বাড়িতে আগুন দিয়েছে, হিন্দু বাড়িতে তারা হামলা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারা গণহত্যা করেছে, বুদ্ধিজীবী হত্যা করেছে, মা বোনদের উপর অত্যাচার নির্যাতন। 110টা যদি না হয় তাহলে 120 হয়ে গেছে। সেই সাধারণ সমাজ সম্মান তারা আওয়ামী লীগের সঙ্গে মিশে আপনি ইসলামের কথা বলেন, আপনি ন্যায়ের কথা বলেন, আপনি কল্যাণ রাষ্ট্রের কথা বলেন, আপনি কোরআন সুন্নাহর আলোকে দেশে আমাদের কথা বলেন। প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আপনাদের পছন্দ না, প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার ঘোষণা দেন নাই, না দিয়ে অন্য কেউ স্বাধীনতার ঘোষণা দিয়েছে সে বক্তব্য দিচ্ছে। প্রেসিডেন্ট জিয়াকে আজকে তারা বিতর্কিত করছে, স্বাধীনতার ঘোষণাকে বিতর্কিত করছে। তাদের আমি যেখানে একসঙ্গে ছিলাম, বিএনপি মিডিয়া সেল, কিন্তু ওনার মুখ থেকে এই ধরনের বক্তব্য আসলে আমরা কখনো আশা করি না। ঢাকা 17 আসলে যিনি আপনি নির্বাচন করছেন, তার উদ্দেশ্য দেখেন, তার বক্তব্য দেখেন, উনি তারেক রহমানের প্রতি, উনি বলেন নাই
উনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। বক্তব্য দেওয়ার সময় কোন ভাষা ব্যবহার করা দরকার, কোন ভাষা ব্যবহার করা দরকার, সে তো একজন জনপ্রতিনিধি হতে যাবেন, একজন রাষ্ট্র পরিচালনা করবেন, ইনসাফ কায়েম করবেন, কল্যাণের রাষ্ট্র করবেন, তাকে সেটা বুঝে শুনে দেওয়া উচিত। গতকালকে এই চন্দ্রকান্তে যিনি আজকে প্রতিপক্ষ হিসাবে এখানে ভোট করছেন, তার বক্তব্য আপনারা শুনেছেন। সেই বক্তব্যের মধ্যে উজ্জ্বল করছিল, সেই বক্তব্যের মধ্যে আস্ফালন ছিল, সেই বক্তব্যের মধ্যে হুমকি ছিল। সুতরাং মানুষ কি হুমকি বক্তব্য এখন পছন্দ করে না। 5 তারিখের আগে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, হুমকি দামকে দিয়েছি। 5 তারিখের পর ওই হুমকি দুমকি মানায় না, মানুষ সেগুলো পছন্দ করে না। মানুষ এখন চায় নতুন ভাবে লক্ষ্মীটাকে গড়ে, নতুন ভাবে বাংলাদেশটাকে নির্মাণ করবে। এটা দেশের মানুষের কাছে, রাজনীতিবিদদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। আর সেই প্রত্যাশার জায়গা থেকে যেটা প্রেসিডেন্ট জিয়া করছিলেন, যেটা ম্যাডাম খালেদা জিয়া করছিলেন, আপনি তাই করছিলেন স্যার। আমরা তার নেতৃত্বের মতো এই লক্ষ্যটাকে যদি নতুনভাবে করতে হবে, তাহলে আমাদেরকে আরো বিশাল চিন্তা করতে হবে। যারা আপনি কল্যাণের কথা বলেন, যারা আপনি পড়াশোনার আমাকে দেশ চালাবেন, ইনসাফের কথা বলেছেন, তারা দেখছেন গালে গালে ঘুরে যে তাদের ভোট নেয়। তারা দেখতেছে এখানে সমস্ত ভোট ধানের শীষের পক্ষে, তারা দেখতেছে আলিপুরের পক্ষে। সরকার শিক্ষক দেখা নেই, সরকার সিদ্দিকী শেষ, জামাতের সেক্রেটারি এবং জামাতের একজন কর্মী হাতের হাতে গ্রেপ্তার হয়েছে, এবং যিনি হাতের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি আদালতে 164 দ্বারা জবানবন্দি দিয়েছেন এবং বলেছেন লক্ষ্মীপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের জামাতের সেক্রেটারি তার নির্দেশে এই সিলটা বানিয়েছে। তাহলে যারা সিল বানাতে পারে, এটা কি ইনসাফ? এটা কি ইসলামের রাজনীতি? এটা কি কোরআশিবুল্লাহ রাজনীতির রাজনীতি? কোরআশিবুল্লাহ রাজনীতি চেষ্টা করুন। এই হলো তাদের ইসলাম, এই হলো তাদের কল্যাণ রাষ্ট্র, এই হলো তাদের ন্যায় প্রতিষ্ঠা। সিল বানিয়েছে 6টা, আর 600 বানান নাই। সমস্ত সিল প্রশাসনকে উদ্ধার করতে হবে, নির্বাচন কমিশনকে উদ্ধার করতে হবে, আরো যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তারা বিতর্কিত নির্বাচন চায়, তারা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। এই সুযোগ বাংলাদেশের মানুষ দিতে পারে না এবং দেবে না। 6টা সিলের সাথে ভুয়া বেরোচ্ছে নাই, এটা কি বিশ্বাসযোগ্য? অবশ্যই কোথাও না কোথাও ভুয়া বেরোবে। তারা আজকে যার জানিয়ে আপনি আশ্রয় নিয়ে এখন শুধু দিন গুনছে, কবে আঘাত 12 তারিখে তারা সেই প্রক্রিয়া যাবে। আমি এই জন্য বারবার যেখানে যাই সেখানে বলছি, আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যিনি এজেন্ট থাকবেন, এজেন্ট দেখো, যিনি এজেন্ট থাকবেন, আমাদের যিনি মহিলা এজেন্ট হবে, যিনি পুরুষ এজেন্ট হবে, তিনি চৌকশিত হবে, তিনি এক্সপার্ট হইতে হবে। তাকে জানতে হবে ওই গ্রামে, ওই ওয়ার্ডে, ওই কেন্দ্রে যারা ভোটার, সেই ভোটের পিতার নাম, তার বাড়ির নাম, এবং যিনি মহিলা, ভদ্র মহিলা, মা, বোন। যেহেতু আমাদের দেশে স্বাভাবিক কারণেই আমরা একটা ইসলামিক সেন্টিমেন্ট নিয়ে চলি, পর্দায় থাকি, লেখা পড়ি, আমার ওই গুণটা জানতে হবে
বুঝতে হবে। তিনি যদি এক্সপার্ট হন অবশ্যই বুঝবেন, তিনি যদি সবাই খবর রাখেন অবশ্যই বুঝবেন। ওই ধরনের রেজাল্ট আমাদের দিতে হবে, যেন কথা ছেলে বুঝে যান ওই বাড়ি ওই বোনটা, ওই বাড়ি ওই মাটা কোনোভাবে জানবো, কোনোভাবে জানিয়ে দিব এই বাংলাদেশে ভোটে যাওয়া যাবে না। সেই পদের জন্য লড়াই করেছি, যে পদের জন্য সংগ্রাম করেছি, যে পদের জন্য আত্মহত্যা দিয়েছি, যে পদের জন্য আমরা দিনের পর দিন জেল খেলেছি, যে পদের জন্য খেলা থেকে আজকে মৃত্যুবরণ করেছে, সেই ভোট চালিয়ে নির্ভোট হবে না, সেই ভোট চালভোট হবে না, সেই ভোট ইসলামের কথা বলবেন আর জালিয়াতি, ইসলামের বলতে হবে ভোটের ইসলামের কথা বলবেন আর জাল ভোটের ব্যবস্থা করবেন। ওই সুযোগ বাংলাদেশের মাটিতে লক্ষ্মীপুরের মাটিতে হবে না। একটা দল ব্যস্ত দিবে, ব্যস্তের মালিক কে? সৃষ্টি করেছেন কে? তাহলে আমার ইমান আমি সতর্ক পালন করে ব্যস্ত দিব। সুতরাং বাকের আলমিশের সমস্ত লেখা জান্নাত করবে। আমার ইমান এবং সতর্ক পালনের মধ্য দিয়ে আমি জান্নাত অবদান। তাহলে আমি এক আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ এক, আল্লাহ মহান, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ প্রশংসা, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ ভালোবাসা। মা বোনরা পদ্মাশীল, আমরা এই পুরুষেরা, আমরা মুসলমান যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের আলোকে দিন প্রচার করে এই দিনটাকে ধারণ করে গেলে প্রকৃত ইসলাম। এটা মদিনার ইসলাম, এটা পাকিস্তানের ইসলাম নয়, এটা আমাদের ইসলাম নয়। যারা মৌজুদ ইসলাম করেন তারা আজকে একটা দেন, এই যে বাটপাড়ি, এই যে আজকে মাথায় হাত দিয়ে আজকে ওয়াদা কাটায়। সুতরাং কোন দল, কোন রাজনৈতিক দল, কোন ইসলামিক দল ব্যস্ত দিতে পারে না। শেখ যারা শেখই করে ইসলামে তাদের কোন স্থান নাই। ওনারা হিসাব কায়েম করবেন, ওনারা কল্যাণ রাষ্ট্র করবেন। সুতরাং ওই ফোকাস রাজনীতি থেকে সরে এসে প্রকৃত রাজনীতি আসেনি। এরা তো ডেমোক্রেসি চায়, এরা ডেমোক্রেসিতে বিশ্বাস করে না। কারণ এদের স্লোগান আছে বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব। যারা 17 বছর এদেশের রাজনীতি ঠিক মতো করে নাই, তৈরি হচ্ছে বলন করেছিল এক হেলমেট, তাদের কারণে আজকে তাদের এই অবস্থা। এবং ওই সুযোগে আজকে যারা যুক্ত বাহিনী হিসাবে আজকে তাদের পৃথিবী হিসাবে কাজ করছে, তাদেরকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এরা সুযোগ করে এক হেলমেটটা, 2 হেলমেটটা, 3 হেলমেটের কাজ এরা সেই পরিবেশ তৈরি করবে। সুতরাং আমাকে আপনাকে খুব সজাগ তীব্র দৃষ্টি রেখে চলতে হবে। আমি প্রিয় এলাকাবাসী শুধু এটাই বলবো, আমরা কোন হুঙ্কার ডুঙ্কার, আমরা কোন ভাঙতি ধুমকি দিয়ে, আমরা কোন উদ্যোগ দেখিয়ে রাজনীতি করি না। প্রেসিডেন্ট জি আগে বলেছেন, প্রেসিডেন্ট জি তার জীবদ্দশায় একটা উদার গণতান্ত্রিক রাজনীতি বিএনপির জন্য দিয়ে গিয়েছেন। এটা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সকল মানুষের সঙ্গে সহনীয়, সকল ধর্মের প্রতি সম্মান, এটা ইসলামে বলা আছে। সুতরাং সনাতনী ধর্মের যারা আছে, আপনাদের বাড়িতে আছে, আপনাদের মা আপনারা 14 গোষ্ঠী এখানে স্থায়ী বাসিন্দা, এই বাংলার ব্যবসা করছেন, এই চন্দ্রগঞ্জে থাকছেন, এই উত্তর জয়পুরে থাকতেছেন, এই হাজিরপাড়ায় থাকতেছেন, এই চৌসায় থাকতেছেন, এই লক্ষ্মীপুরে থাকতেছেন। এটা আপনাদের রাইট, এটা আপনাদের অধিকার। এই অধিকারের উপর কেউ যদি কোনো আঘাত করে তাও মেনে নেওয়া হবে না। কারণ বিএনপি আপনাদের সাথে আছে, বিএনপি আপনাদের সাথে আছে, তার কারণ আপনাদের সাথে আছে, আপনাদের সাথে আছে। আমাদের নেতা যারা তারা প্রমাণ করেছে, ভোটের দিন 12 তারিখ তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে গিয়ে ফজর নামাজ আদায় করবেন। কেন বলেছেন? ওই যে একটা ভোট কেন্দ্র পাহারা দেওয়া, মা বোনদেরকে মনোবল দেওয়া, সনাতনী ধর্মের যারা আছে তাদেরকে মনোবল দেওয়া, সাহস দেওয়া, এবং সারাদিন কেন্দ্র থেকে কেন্দ্রটাকে পাহারা দিয়ে রেজাল্ট আদায় করে দেওয়া। এটা তো আমাদের কাজ, সারা বছর কাজ করেছে।
17 বছর ত্যাগ স্বীকার করেছেন, একটা দিন কষ্ট করবেন না? তাহলে 13 তারিখ আপনার থেকে কোনো ঘুম নাই, কোথাও ঘুমাইতে পারবেন না। সারা রাত আল্লাহ মিল্লা করবেন, পাহারা দিবেন এবং তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের নামাজ আমরা কেন্দ্রে গিয়ে আদায় করে আমরা কেন্দ্র থেকে বিকাল বেলায় রেজাল্ট দিয়ে সন্ধ্যার দিকে রেজাল্ট দিয়ে আগামী দিনে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। 12 তারিখ সারাদিন আমরা 12 তারিখে জাতীয় শিশুর ভোট দেওয়া, 12 তারিখে আইনসভা ভোট দেওয়া। প্রধানমন্ত্রী কে হবে? প্রধানমন্ত্রী তারেক রহমানের আমার আপনার সুবিধা কি? কি সুবিধা? এই চন্দ্রগঞ্জ উপজেলা হবে না? কি সুবিধা? চন্দ্রগঞ্জ উপজেলা হবে। যদি উপজেলা হয়, এই চন্দ্রগঞ্জে আমার উন্নয়ন হবে, থানা কেন্দ্রিক উন্নয়ন হবে, এলাকা কেন্দ্রিক উন্নয়ন হবে। যে গ্যাস আছে গ্যাস বাড়তি হবে, যে রাস্তা আছে রাস্তা বেশি হবে। শুধু কি চন্দ্রগঞ্জ ইউনিয়ন বলতে আমরা চন্দ্রকে বুঝাই? আপনার ইউনিয়ন নিয়ে চন্দ্র চৌসাইপাড় আজিমপাড়া হবে, দত্তপাড়া হবে, উত্তর জয়পুর হবে, দ্বিগুলি হবে, মান্দারি হবে, বশিরপুরের পাশে আছে, তাও আমাদের সঙ্গে আছে, কুশাখালী হবে। প্রত্যেকটা এলাকায় আমরা উন্নয়নটাকে বিকেন্দ্রীকরণ করি। চন্দ্রগঞ্জ উপজেলাটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। পাশাপাশি দীর্ঘদিন থেকে আমরা বলছি উন্নয়ন নাই, নির্বাচিত প্রতিনিধি নাই, নির্বাচিত সরকার নাই। তার আমার প্রধানমন্ত্রী হলে কিন্তু লক্ষ্মীপুর 91 সালে বিএনপি ধান শেষ, 96 সালে বিএনপি ধান শেষ, 2001 বিএনপি ধান শেষ, 2008 বিএনপি ধান শেষ হয় নাই নির্বাচিত। বিগত 17 বছর আমরা ডিপ্লয়েড ছিলাম, সমাজ কিন্তু ছিলাম। গত 17 বছর আমরা উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম। গত 17 বছর আমরা পাই নাই, সেই কাজগুলো আমরা করি। আমরা নিশ্চয়ই আমার এই অঙ্গীকার আমাদের এই লক্ষ্মীপুর সম্পূর্ণ কৃষি নির্ভরশীল। আমি যদি কালকে চন্দ্রগঞ্জ একটা স্কুলিং মিট দিই, আমার সেই স্কুলিং মিট করবে না। আমি যদি একটা গার্মেন্টস দিচ্ছি, গার্মেন্টস করবে না। কিন্তু কৃষি ভিত্তিক আমি যদি কলকারখানা গড়ে তুলি, আমার দ্রুত সেই কলকারখানাগুলো বন্ধ করে, কিন্তু আমার নিয়ম বিজ্ঞানের মধ্যে আছে। যার কারণে আমি সর্বপ্রথম এবারে লক্ষ্মীপুর গড়ার যে প্রোগ্রামটা নিয়ে এসেছি, সেটা হল কৃষিভিত্তিক অর্থনীতি লক্ষ্মীপুরের সমৃদ্ধি। কিভাবে আমি লক্ষ্মীপুরকে অর্থনীতির আমি জোরদার করবো এবং লক্ষ্মীপুরের সমৃদ্ধি নিয়ে আসবো, আমার এই বক্তব্যের মধ্যে সব দেখতে পাবো। এবং এই যে লক্ষ্মীপুরে একটা কৃষি আধুনিক কৃষি, স্বনির্ভর লক্ষ্মীপুর এবং বাণিজ্যিক লক্ষ্মীপুর আমি করতে চাই। কৃষিটা যদি আধুনিক হয়, আপনি ধরেন খুব ভালোভাবে আমরা হাত থেকে দেখি এখানে উৎপন্ন নারিকেল, সুপারি, সোয়াবিন, মাছের খামার, শাক সবজি, এইগুলো উৎপাদিত পণ্য। এই উৎপাদিত পণ্যটা যদি আধুনিক হবে, আমি উৎপাদনের সঙ্গে নিজেকে জড়িত করি, সম্পৃক্ত করি, আমার উৎপাদন বৃদ্ধি পাবে না। আমি এই উৎপাদনটা যখন মার্কেটে নিয়ে যাব এবং সেই মার্কেটে যদি একটা বড় পাইকারি মার্কেটের মধ্যে বিশাল এলাকা নিয়ে যদি আমি কৃষি অর্থনৈতিক গ্রহণ করে দিই, কৃষি ভিত্তিক অর্থনৈতিক গ্রহণ করে দিই, সেখানে বাইরের পাইকাররা সেখানে কিনবে না। ঢাকা থেকে আসবে, চিটগাঁও থেকে আসবে, চট্টগ্রাম থেকে আসবে, নর্থবেঙ্গল থেকে আসবে, কুমিল্লা থেকে আসবে। পাইকাররা যখন এখানে আসে কিনবে, ফায়দা কে পাবে? সুবিধা কে পাবে? উপকার কি কে হবে? আমার মানে থেকে আমাদের ফায়দাটা পাবো। তাহলে ওই পাইকাররা আসি এখানে থাকবে না, থাকলে হোটেল আসবে না, বিভিন্ন ব্যাপার এখানে কি বিল্ডিং করে তার পরিণতি গ্রহণ করতে পারে। তাহলে একটা পরিকল্পিত কৃষি ভিত্তিক লোন আমরা করতে পারব, সক্ষমতা আমরা লাভ করছি। আমাদের এটি বাস্তবায়ন করতে পারি, স্বপ্ন জানি আমাদের বাস্তবায়ন করতে পারি। সেই জন্যে আমরা এই কৃষি ভিত্তিক অর্থনীতি গ্রহণ করার পরিকল্পনা নিয়েছি। গতকালকে যারাই ইনস্টাগ্রাম
নষ্ট করে তুলবে তাদের বক্তব্য আমি শুনেছি। হুমকি টুকি দেওয়া ছাড়া লক্ষ্মীপুর উন্নয়নের কোনো পরিকল্পনা দিয়েছেন? তাহলে এখন লম্বা কথা বলেন, কি দরকার ছিল আজকে এইভাবে কথা বলার? 5 তারিখের পর সবচেয়ে যে কাজটা আমার আপনার করা দরকার ছিল সেই কাজটা লক্ষ্মীপুর বলা, সেটা নিয়ে তো আমার আপনার কথা বলা উচিত। আমার বিশ্বাস যে আমাদের এলাকার মানুষ অতীতে ভুল করে নাই, ধানের শীষকে নির্বাচিত করে এনে নিজের পাশে রেখেছে। আমি আপনাদের বিরুদ্ধে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, দুদিন আমি আপনাদেরকে রেখে যাইনি। সরকারের টাকা দিয়ে লক্ষ্মীপুর প্রতিটা আন্দোলন, প্রতিটা প্রোগ্রামে, সেটা গণসমাবেশ হোক, সেটা পদযাত্রা হোক, সেটা সমাবেশ হোক, সেটা মানববন্ধন হোক, সেটা জনসভা হোক, তারপরে মিছিল মিটিংটা আমরা বন্ধ রেখে আমি খুব অল্প কথায় শেষ করে দিচ্ছি। আপনারা অনেকক্ষণ থেকে বক্তব্য নিয়ে এখানে মিটিং এসেছেন, আমার বিদায় নেবেন। আমাদের সামনে অনেক হাতে 4-5 দিন সময় আছে, বেশি সময় নেই। প্রত্যেকটা ঘরে ঘরে ভোটারকে পৌঁছাইতে হবে। এর মধ্যে সর্বশেষ মুহূর্তে যে প্রচারণা সেটাও আপনারা শেষ করবেন এবং এজেন্টের কাজগুলো আপনাদের খুব জরুরি এবং খুব দায়িত্বশীলতার সহিত এই কাজগুলো সম্পন্ন করতে হবে। এই সমাজ আমার বলি মাদক মুক্ত রাখতে হবে, মাদক মুক্ত রাখতে হলে একটা সামাজিক আন্দোলন দরকার। সামাজিক আন্দোলন তৈরি করতে হলে আমাকে আপনাকে সচেতন হতে হবে, আওয়াজ তুলতে হবে। আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি আপনাদের পাশে থেকে লক্ষ্মীপুরটাকে মাদক মুক্ত করার জন্য যা যা পরিকল্পনা দেওয়া দরকার সেই পরিকল্পনা আমরা সেই গ্রহণ করবো ইনশাল্লাহ। আমি সর্বশেষ বলব, আমি ছোটবেলা থেকে ছাত্র জীবন যে রাজনীতি করেছি সেই রাজনীতি আমি কেন্দ্রীয় এবং আমার কেন্দ্রীয় দায়িত্ব থেকে আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে আমি পরপর 2বার নির্বাচিত আপনাদের প্রতিনিধি হয়েছি। দীর্ঘদিন সুযোগ পাই নাই, তবে সুযোগ না পেলেও আমি আপনাদেরকে ছেড়ে যাইনি, আপনাদের পাশে আসছি এবং আপনাদের পাশে থেকে দুর্দিনে যা যা কাজ করা দরকার প্রত্যেকটা কাজ পাশ থেকে করেছি। আপনাদের সর্বশেষ মনোবল এবং সাহায্য দিয়ে এই লক্ষ্মীপুরে আন্দোলন সংগ্রাম করে আজকে একটা স্বাভাবিক পর্যায়ে আমরা এসেছি। এই স্বাভাবিক পর্যায়টাকে আরো দায়িত্বশীল
আরো উন্নত জীবন, আরো মান সম্মান ইজ্জত সেই বসবাস করা, স্বাভাবিক জীবনযাপন করার মাধ্যমে আগামীতে আপনাদের দাবি, আপনাদের আবদার এবং আপনাদের আমানত রক্ষা করে আমার সবচেয়ে বড় সম্মান দেওয়া আপনাদেরকে। আপনাদের সেই আমানত রক্ষা করার জন্য আমি প্রস্তুত ইনশাআল্লাহ। আমি কখনোই নির্বাচন করতে এসে শুধু এককভাবে বিএনপির প্রার্থী হিসাবে বিএনপি করতে চাইনি। দল মত নির্বিশেষে সবাই আমাকে এখানে সমর্থন করেছে। দলের ঊর্ধ্বে থেকে আমি এখানে রাজনীতি করেছি, এখানে প্রতিনিধিত্ব করেছি। আগামী দিনও প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়িয়ে প্রত্যেকটা এলাকায় উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখে আপনাদের আমানতের প্রতি আমি সম্মান দেব ইনশাআল্লাহ এবং আপনাদের আমানত আমি রক্ষা করব। প্রেসিডেন্ট জিয়া বেগম খালেদা জিয়া যদি আপনাদেরকে সঙ্গীয় সম্মান করতে পারেন, আমি যদি আপনাদেরকে সঙ্গীয় সম্মানের জায়গায় দিতে পারি, আমি নিজেও সম্মানিত হব। আমার নেতাকর্মী যারা রয়েছে, আমাদের দলের নেতৃস্থানীয় যারা রয়েছে, এবং বেকার ভাতা এবং বেকারদের জন্য ট্রেনিং মাত্রায় কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। এটা প্রক্রিয়া আগামী দিনে বসুন বিভিন্ন আগামী দিনে বলছি আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আপনাদের আমাদের প্রতি সম্মান প্রদর্শন করব জানেন যারা সকল আমাদের এলাকাবাসী সবাইকে সবাই আমাদের বৈশিষ্ট্য বাংলাদেশ জিন্দাবাদ।